TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ নূপুর চৌধুরী, ধন্যবাদ TBN24 কে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে, অভিবাসন সংক্রান্ত। আর যেহেতু কোভিড-19 চলছে, মহামারীর এই সময়টিতে অনেক কিছুই আমি বলবো যে বাধাগ্রস্ত হচ্ছে আইনি বিষয়, অভিবাসন সংক্রান্ত। তো শুরুতেই সেই বিষয়টি আপডেট আপনাদের দিয়ে দিতে চাই। অ্যাটর্নি মাহফুজুর রহমান, শুরুতেই জানতে চাই যে অভিবাসন কিংবা আইনি যে আদালতের কার্যক্রমগুলো, সেগুলো কি স্বাভাবিক হয়েছে, গতি ফিরে পেয়েছে? না, ইমিগ্রেশন সংক্রান্ত যে আদালত, ইমিগ্রেশন কোর্টের 90% কার্যক্রমই বলা যায় স্থগিত আছে। যদিও ইন্টারনাল ফাইলিং এর কাজগুলো চলছে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির কোর্টগুলো কিন্তু এখনো নন ডিটেইন কেসের জন্য এখনো তারা বন্ধ রেখেছে। আশেপাশের কোর্টগুলো যেমন নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোর্ট, কানেক্টিকাট ইমিগ্রেশন কোর্ট, তারা কিন্তু ফোনে এবং ইন পার্সন কেস প্রসেস করছে। এখানে কিন্তু একটা মজার একটা নিউজ আছে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক, যেটা নিউ জার্সির ইমিগ্রেশন কোর্ট, তারা কিন্তু ইন পার্সন আপনার ট্রায়ালের জন্য কিন্তু অ্যালাউ করেছে। সেটার এগেনস্টে লয়াররা কিন্তু ফেডারেল কোর্টে অলরেডি সু করেছে। তো সেটার একটা কিন্তু প্রক্রিয়া চলছে। তারা কিন্তু ইন পার্সন যেটা করেছে সেটার এগেনস্টে তারা সু করেছে যে হেলথ রিস্কের কারণ দেখিয়ে। আরেকটি বিষয় যদি অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনার কাছে জানতে চাই, সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে অনেকেরই তো মার্চ থেকে যদি সেপ্টেম্বর আমরা হিসেব করি, যে টাইম ছিল, স্ক্যাজুয়াল ছিল বিভিন্ন বিষয়ের, তো সেই তারিখগুলো কিভাবে নতুন করে তৈরি করা হচ্ছে? আসলে একটা বিষয় কি, আমাদের যে এদেশের যে ইমিগ্রেশন কোর্ট সিস্টেম কিন্তু এমনিতেই বলা যায় ওভার বার্ডেন বলা যায়, যেখানে 8 লক্ষ রিমুভাল প্রসিডিংস এর কেস পেন্ডিং ছিল, সেখানে 200 থেকে 250 ইমিগ্রেশন জাজ কিন্তু সেই কেসগুলো কিন্তু তারা কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছিল। পাশাপাশি বর্তমান প্রশাসন জাজদের উপরে প্রচন্ড একটা চাপ রেখেছিল যাতে দ্রুত কেসগুলো সম্পূর্ণ করার জন্য। এই পরিপ্রেক্ষিতে যখন এই প্যান্ডামিক আসলো এবং প্রতিটা কেস যখন পিছিয়ে যেতে শুরু করলো, প্রতিটা জাজের আমরা দেখতে পাচ্ছি যে তাদের ক্যালেন্ডার গুলো এমনিতেই ওভার বার্ডেন, 2-3 বছর পিছানো। যখনই একটি কেস আপনার পিছিয়ে যাবে, ফসকে যাবে, সেই কেসটি কিন্তু আবার কিন্তু পিছনের দিকে লাইনে চলে যাবে। তো সেইভাবে দেখা যাচ্ছে অনেক কেসে কিন্তু দেখা যাচ্ছে 2-3 বছর আরো পিছিয়ে যাচ্ছে। এতে করে অ্যাপ্লিকেন্টদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। আমাদের ফেসবুকে যেমন জাকারিয়া জিতু, তিনি প্রশ্ন করেছেন এনি আপডেট ফর ইমিগ্রেশন আপিলের ক্ষেত্রে। আর সিফাত খান প্রশ্ন করেছেন অ্যাসাইলাম কেসে কি নতুন করে স্টার্ট হয়েছে কিনা? আপিল প্রসেস চালু আছে এমনিতে। যদিও আমি বললাম যে ইমিগ্রেশন কোর্টের অনেক কোর্টেই তাদের নন ডিটেইন অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে কার্যক্রম স্থগিত আছে, কিন্তু ইন্টারনাল কার্যক্রম চলছে। এনি কাইন্ড অফ মোশন, এনি কাইন্ড অফ সাবমিশন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, তারা কিন্তু সবকিছু অ্যাকসেপ্ট করছে। সবকিছুই কার্যক্রম কিন্তু আমরা চালু রেখেছি, আমরাও কাজ করে যাচ্ছি কোর্টের সাথে। আর আপিলও বোর্ড অফ ইমিগ্রেশন আপিল, তারাও কিন্তু সময় মতো ডিসিশন দিচ্ছে এবং এটার এগেইনস্টে আপনি ইচ্ছা করলে হায়ার কোর্টে আবেদন করতে পারেন। সেটা প্রক্রিয়াটি নরমাল আছে এখন। জি, আরেকজন প্রশ্ন করেছে অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে কি শুরু হয়েছে কিনা, যেটি ইন্টারভিউ ডাকার চালু আছে। যদিও আপনার এই মাস থেকে কিছুটা পরিবর্তন আসছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। ওদের যে ইন্টারনাল যে ম্যানুয়াল এবং ওদের যে কেসগুলো যে ওরা অ্যাডজুডিকেট করবে, সেক্ষেত্রে হাই স্ট্যান্ডার্ড ফলো করবে এখন থেকে। বাট আইন সেম আছে, যে কেউ আবেদন করতে পারে, ইভেন 1 বছরের বেশি হয়ে গেলে আবেদন করতে পারে। সেইভাবে তাকে এক্সেপশন তুলে ধরতে হবে। আইন আগের মতোই আছে, ল চেঞ্জ হয়নি। সবচেয়ে এখানে মজার ব্যাপার হচ্ছে ইমিগ্রেশনের যেই নিউজগুলি আসছে, সেখানে দেখা যায়
কোনো কিন্তু আইন কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কংগ্রেস থেকে কিন্তু কোনো প্রকার চেঞ্জ করা হয় নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্টের নির্বাহী আদেশ, পাশাপাশি আপনার ইউএসসিএস এর ম্যানুয়াল তারা সব সময় তারা চেঞ্জ করছে, আননোন কারণে জিনিসটাকে হার্ড, ইমিগ্রেন্টদের জন্য আরো হার্ড করার জন্য দেখা যাচ্ছে। আমরা ফোনে প্রশ্নগুলো নিয়ে তারপরে আবার ফেসবুকে আসবো। ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন। ফোনে কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, জি, নামটা বলে প্রশ্ন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বৃষ্টি উডসেট থেকে বলছি। জি বৃষ্টি আপু, আমার প্রশ্ন হচ্ছে আমার বেবির পাসপোর্ট নিয়ে। তো আমি রিসেন্টলি আমার বেবির পাসপোর্ট বানাতে চাচ্ছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার তার বেবির বাবার নাম নিয়ে। তো বেবির বার্থ সার্টিফিকেটের নাম হচ্ছে শরীফ মোহাম্মদ ভুইয়ান, কিন্তু তার বাবার ইউএস পাসপোর্টে হচ্ছে শরীফ মোহাম্মদ কিবরিয়া ভুইয়ান। এখন এই কিবরিয়াটা নিয়ে কোন সমস্যা হবে কি না, এটার আনসার চাচ্ছিলাম। এখন কি আমরা পাসপোর্ট বানাবো নাকি বেবির বার্থ সার্টিফিকেট চেঞ্জ করব? আচ্ছা, অ্যাটর্নি মাহফুজুর রহমান কি বলবেন? এক্ষেত্রে ওনাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত ছিল। যখন বেবি হওয়ার পর অবশ্যই হসপিটাল থেকে একটা ইনফরমেশন তারা চায়, ফাদার ফুল নেম, মাদার ফুল নেম, যে কোনো কারণেই হোক, দেখা যাচ্ছে যে ফাদারের মিডল নেম এখানে মিসিং হয়েছে। তো যেটা করণীয় আমার মনে হয় যে বেবির বার্থ সার্টিফিকেটটি সংশোধন করেই কিন্তু পাসপোর্টের জন্য অগ্রসর হওয়ায় বাঞ্ছনীয়। আদারওয়াইজ না হলে কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন তুলতে পারে। শাহ তিনি প্রশ্ন করেছেন F4 ভিসা ক্যাটাগরিতে কি কোনো আপডেট আছে কিনা? ওটা আগের মতোই চলছে, আপনার যেটা ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিং চলছে। যদিও প্রেসিডেন্টের নির্বাহী আদেশের কারণে ওই ক্যাটাগরির ভিসাগুলো ডিসেম্বর 2020 পর্যন্ত ভিসা ইস্যু থেকে বিরত থাকছে কনসুলার অফিসগুলো। পাশাপাশি কনসুলার অফিসগুলো বন্ধ আছে প্যান্ডামিকের কারণে। আর এমনিতেই কিন্তু প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিরুদ্ধে কিন্তু অলরেডি কিন্তু লসুট শুরু হয়েছে। যেমন আজকে একটা আপডেট ছিল, আপনার আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশন তারা কিন্তু একটা ট্রাম্প প্রশাসনের এগেইনস্টে একটা টেম্পোরারি আদেশ পেয়েছে। সেটি হচ্ছে আপনার ডাইভার্সিটি ভিসা। যদিও ডাইভার্সিটি ভিসার ক্ষেত্রে বাংলাদেশ ডিবি ভিসা বাংলাদেশ এলিজিবল না, কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু ঠিকই 55,000 ইমিগ্রেন্ট কিন্তু আমেরিকাতে আসছে। আর ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশের কারণে সেই আপনার ডিবি ভিসাও কিন্তু স্থগিত করা হয়েছিল। তো আজকের যে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্ট যেই টেম্পোরারি যেই আদেশ দিয়েছে, এতে করে আবার হয়তোবা ডিবি ভিসা যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা ভিসা নিয়ে আসতে পারবে। ফোনে কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম মমিনুল ইসলাম, আমি কুইন্স থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি। আমার অ্যাটর্নি সাহেবের সাথে কোশ্চেন হলো, আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এখন ওর ম্যারেজ সার্টিফিকেটের ম্যারেজ ডেট হলো ফেব্রুয়ারি 28, 2011 এবং রেজিস্ট্রেশন ডেট হলো 31 ডিসেম্বর 2012। এটা কোনো প্রবলেম হবে কিনা? কি বলবেন? এখানে আমাদের দেশের যে ম্যারেজ সার্টিফিকেট ইস্যু করা হয় অথবা নিকানামা, এখানে কিন্তু আসলে দেখা যায় দুটা ডেট কিন্তু এখানে হ্যাং অ্যারাউন্ড করে। একটা দেখা যায় ম্যারেজ ওয়াজ কন্ট্রাক্টেড ডেট থাকে, যেটা ম্যারেজ ডেট উনি যেটা বলেছিল ফেব্রুয়ারির 28 তারিখ। আবার দেখা যায় রেজিস্ট্রেশনটি অনেক সময় বিলম্বিত করে করা হয়, যেটা 1 বছর পরে করা হয়েছে, অনেকের ক্ষেত্রে অনেক লেটে করা হয়। তো সেক্ষেত্রে এখানে ব্যাপার আছে, ম্যারেজ ডেটটা কিন্তু যখনই ম্যারেজ কন্ট্রাক্ট করা হয়েছিল সেটি কিন্তু ধরা বাঞ্ছনীয়। আর যেটা রেজিস্ট্রেশন হয়েছে এটার মাধ্যমে বাংলাদেশের ল অনুযায়ী সেটা লিগালাইজ করা হলো। তো সেক্ষেত্রে এটা কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, যেহেতু অলরেডি সেটা রেজিস্টার্ড হয়ে গেছে। দেখতে হবে রেজিস্টার্ড হয়েছে কিনা, কিন্তু ওনাকে ম্যারেজ ডেট ধরতে হবে, সেটা ফেব্রুয়ারি 28, সেটাই ধরতে হবে কিন্তু এখানে। মোহাম্মদ জিলানি ফেসবুকে প্রশ্ন করেছেন, তিনি বলছেন যারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন সিটিজেনশিপের ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা?
এটাই কিন্তু প্যান্ডামিক শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইউএসসিআইএস কিন্তু একটা নির্দেশনা দিয়েছিল, সেখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলেছে যারা এই আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছে এটিতে কিন্তু কোনোভাবেই পাবলিক চার্জ হিসেবে কাউন্ট হবে না, এটাকে আর্ন ইনকাম বেনিফিট হিসেবে কাউন্ট করা হয়। আর সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে হচ্ছে কোনো ধরনের অভিবাসন কিংবা ইমিগ্রেশন রিলেটেড কোনো কিছুতেই এটি প্রভাব ফেলবে না, এটা কোনো এফেক্ট পড়বে না, রাইট। আমাদের সাথে আরো অনেকে আছেন ফোনে, এখন কে আছেন? হ্যাঁ, জি, নাম আসসালামু আলাইকুম। প্রশ্ন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কাজী বলছিলাম ব্রঞ্জ থেকে। জি কাজী ভাই। আমার ভাই এখানকার সিটিজেন, উনি আমার ভাবির জন্য অ্যাপ্লাই করছে, এখন সবকিছু কমপ্লিট। ওনার ইনকাম ২৭,০০০ টাকা, আর ওনার সাথে ওনার মেয়ে আছে, ও সিটিজেন, ওর ইনকাম ৯,০০০ টাকা। তো এই 36,০০০ টাকা ইনকাম দুইজনের। তার একটা ছেলেও আছে ১৭ বছরের। এখন সে কি আমার ভাবির জন্য স্পন্সর করতে পারবে কিনা? কি বলবেন? টোটাল কত অ্যামাউন্ট হয়েছে? 36,000। তো সে এখানে দেখতে হবে যে ফ্যামিলি মেম্বার অথবা হাউস হোল্ড মেম্বারের যে ইনকাম সেটির সাথে যে প্রপার্টি গাইডলাইনের যে 150%-এর উপরে হয় কিনা সেটি দেখতে হবে। তো ওনার যেটা ইনকাম হোক, যেটা কারেন্ট যেটা ইনকাম হোক, সেটির সাথে ওনার যে টোটাল হাউস হোল্ড ফ্যামিলি মেম্বার ওনারা বলেছে 3 জন আছে অলরেডি, আর হচ্ছে ওনার যে দেশ থেকে একজনকে স্পন্সর করবে, দ্যাট মিনস হচ্ছে 4 জন। 4 জনের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার 38,000 ইনকাম তাদেরকে ইন টোটাল শো করতে হবে। ওটি যদি হয় তাহলে অবশ্যই স্পন্সর করতে পারবে। আমাদের সাথে অনেকে প্রশ্ন করছেন, পাপলো প্রশ্ন করেছেন যে স্কুলের যে 420 যেটি হচ্ছে বাচ্চার জন্য পাওয়ার কথা ছিল তিনি পাননি, তো তিনি চাচ্ছেন যে এটি কিভাবে তিনি স্কুলের সাথে যোগাযোগ করবেন না কিভাবে তিনি পাবেন? এই প্রশ্নের উত্তর কি এটি হয়তো বা ডিপলি আমার নলেজ নেই, কিন্তু জাস্ট ইন জেনারেল আপনার নিউজ থেকে যেটা জানতে পেরেছি, হ্যাঁ এটা ইস্যু করছে, অনেকেই পাচ্ছে, অটোমেটিকই পাচ্ছে অনেকে। উনি যদি পেয়ে না থাকে নির্দিষ্ট যে আপনার আমার মনে হয় স্কুলের সাথে যোগাযোগ করতে পারে, না হলে ওয়েবসাইটে যে নির্দিষ্ট ওদের যে অর্গানাইজেশন যেটা ইস্যু করে সেখানে যোগাযোগ করতে পারে। আমাদের সাথে ফোনে আছেন এই মুহূর্তে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজান বলছিলাম কুইন্স থেকে। জি মিজান ভাই। আমার একটা প্রশ্ন ছিল। করে ফেলুন, আমরা শুনতে পাচ্ছি। জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমার মা গ্রিন কার্ডধারী। 2016 সালে আন্ডার 21 আমার বোনের জন্য আমার মা অ্যাপ্লাই করে। 2000 সালে জুলাই মাসে একটা RIF চিঠি পাই, বলে সকল ডকুমেন্টের ব্যাখ্যা চাই এবং ডিএনএ চাই। আমি যার ইমিগ্রেশনে কাজ করি তার সাথে যোগাযোগ করি, সে বলে শুধুমাত্র ব্যাখ্যা দিলেই হবে, কিন্তু 1 মাস পরে আমার কেসটা ডিনাই হয়। পরে EIR 29-এ ফাইল করি 110 টাকা ফি দিয়ে এবং ডিএনএ টেস্ট করাই, কিন্তু 1 বছর হয়ে গেল, কোনো কেসের অগ্রগতি নাই। এর মধ্যে আমার বোন তো 21 পার হয়ে গেছে, তো কেস কি আসলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি যে প্রশ্ন করেছে এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, যে একটা খুবই একটা ইমিগ্রেশনের মতো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওনার সিস্টার জন্য ওনার আম্মু আবেদন করেছিল, একটা ফ্যামিলি রিইউনিফিকেশনের বিষয় আছে, পাশাপাশি ওনার বোনের যে বয়স সেটারও ব্যাপার ছিল। তো ওনারা যেটা করলো, আমার ওনার কথা শুনে যেটা মনে হয়েছে যে প্রফেশনাল কোনো অ্যাটর্নির সাথে ওরা কাজ করেনি ইনিশিয়ালি, এবং এখনো করেছে কিনা সেটাও জানি না, যে যার কারণে যেটা রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স আসছিল সেখানে কিন্তু সেটা যদি প্রপারলি আজকে করতো হয়তো বা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যেত এবং ভিসা প্রসেস অনেক দূর এগিয়ে যেত। আর যার ফলে ওনাদেরকে সেটা আপিল প্রসেসে চলে যেতে হলো, যেটা উনি বলেছে EOIR প্রসেসে যেটা করেছে। তো আপিল প্রসেসে কিন্তু সময় লাগে, সামটাইমস বছর 1.5 লেগে যায়, 1 বছর 2 বছর লেগে যায়। আর ওনার যে কনসার্ন যে ওনার বোনের যে বয়স 21 বছরের উপরে হয়ে যাবে, ইন কেস যদি 21 বছরের উপরে হয়েও যায় সেক্ষেত্রে এই যে পুরো প্রসেসিং এর যে সময়টুকু ব্যয় হয়েছে সেই সময়টুকু কিন্তু উনি ক্রেডিট ক্লেম করে কিন্তু CSP এর রুলের আন্ডারে ওনার বোনকে আন্ডার 21 চাইল্ড হিসাবে কিন্তু আনার জন্য ওদের কাছে রিকোয়েস্ট করতে পারে।
আরেকজন প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি বলছেন যে তিনি তার বোনের জন্য আবেদন করেছেন, কিন্তু তার বোনের সাথে তার বয়সের ডিফারেন্স হচ্ছে 7 মাস। এটিতে সমস্যা হবে কিনা? এটা আসলে দেখা যায় আমাদের বাংলাদেশের অনেক অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে এরকম একটা প্রবলেম চলে আসে। আসলে যেটা ন্যাচারাল যে একটা মানে মানুষের যে এইজের গ্যাপ, সেটি অ্যাটলিস্ট 9-10 মাস থাকা লাগে। এখন দেখা যায় আমাদের দেশের যারা আগে যেটা বর্ন হয়েছিল, জন্ম তারিখ সেভাবে ঠিকভাবে রেজিস্টার করা না হওয়ার কারণেই কিন্তু এই প্রবলেম গুলো চলে আসছে। এখন যদি ওরকম একটা আনরিজনেবল গ্যাপ থাকে, সেক্ষেত্রে হয়তো প্রশ্ন করলেও করতে পারে ইউএসসিএস। সুমন প্রশ্ন করেছেন তার গ্রিন কার্ড কন্ডিশন রিমুভের জন্য আবেদন করতে হবে, তার কার্ডের মেয়াদ আছে 7 মাস। এখন কি তিনি আগে আবেদন করতে পারবেন কিনা? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কন্ডিশন রিমুভ যারা কিনা এদেশে ইউএস সিটিজেন ম্যারি করে আসে, তাদের ক্ষেত্রে 2 বছরের আপনার কন্ডিশনাল গ্রিন কার্ড ইস্যু করা হয়। এই কন্ডিশনটি আপনার রিমুভ করার জন্য শুধুমাত্র আপনার ওই কার্ডটি এক্সপায়ার হয়ে যাওয়ার 90 ডেজ এর মধ্যেই করতে হবে। আপনি যদি একদিন আগেও করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করবে। অতএব তাড়াহুড়ার কোনো কারণ নেই। 90 ডেজ এর মধ্যে আবার শেষ হওয়ার আগে করতে পারলে চলবে, বাট 90 ডেজ এর মধ্যে করতে হবে। আচ্ছা, আমাদের সাথে ফোনে কে আছেন এই মুহূর্তে? হ্যালো, আমি সাকিনা কুইন্স থেকে বলছি। আমার তিনটা প্রশ্ন ছিল। আমি F4 ভিসায় আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি 2007-এ, কিন্তু প্রবলেমটা হলো তার যে বার্থ সার্টিফিকেট সাবমিট করেছি অ্যাপ্লাইয়ের সময়, ওখানে জন্মস্থান ঢাকা, বাট তার পাসপোর্টে জন্মস্থান বরগুনা। এখন আমার প্রশ্ন হলো, তাকে কি পাসপোর্ট চেঞ্জ করতেই হবে, অথবা উইদাউট চেঞ্জিং অ্যাজ পাসপোর্ট আমি কি ধরনের এক্সপ্লেনেশন দিলে এনবিসি অ্যাকসেপ্ট করবে? অথবা যদি এনবিসি এক্সপ্লেনেশনে স্যাটিসফাইড না হয়, তাহলে কি তার পাসপোর্ট চেঞ্জ না করে বার্থ সার্টিফিকেট চেঞ্জ করা যায়? আর আমার সেকেন্ড প্রশ্নটা হলো, একই বোনের আব্বার নাম বার্থ সার্টিফিকেটে বানানে মোহাম্মদ MOHAMMAD, আর পাসপোর্টে মোহাম্মদ MOHAMMED। আমি এই A and E ডিফারেন্সের জন্য কি ধরনের এক্সপ্লেনেশন দিলে এনবিসি অ্যাকসেপ্ট করবে? আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, কি বলবেন? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ওনার যে ইনফরমেশন, যে গ্যাপ, যে ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ন্যাশনাল ভিসা সেন্টার অথবা এমবিসি যখন ভিসা ইস্যু করবে, তারা কিন্তু পাসপোর্টের যে ইনফরমেশন আছে তার ওটাকে কিন্তু তারা নাম্বার 1 প্রায়োরিটি দিবে এনিওয়ে। সো ওনার যেটা পাসপোর্টের যে প্লেস অফ বার্থ, সেটাকে ফলো করতে হবে। যদি সম্ভব হয় ওনার যেটা রিয়েল প্লেস অফ বার্থ, যেটা আগে ঢাকা ছিল, চেঞ্জ করতে পারে। যদি ইনকেস চেঞ্জ নাও করতে পারে, স্টিল কিন্তু ভিসা ইস্যু করার সময় কিন্তু পাসপোর্টের যে প্লেস অফ বার্থ আছে সেটি কিন্তু তারা ফলো করবে। তো এখন যে অবভিয়াসলি 2007-এ উনি অ্যাপ্লিকেশনটি করেছিল, এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ন্যাশনাল ভিসা সেন্টারে, যেটা গিয়েছে সেই ক্ষেত্রে অনেক ইনফরমেশনই আপডেট হতে পারে, সেই জন্য ওনাকে কোনো প্যানালাইজ করার কোনো সুযোগ নেই। যেটা পাসপোর্টে যেটা আপনার আপডেটেড ইনফরমেশন আছে হয়তো বা তারা সেটাই অ্যাকসেপ্ট করবে। আর নামের যে ডিসক্রিপেন্সি, সেটাও এক থাকা বাঞ্ছনীয়। যদি সম্ভব হয় যেটি যে কোনো যেটা আপনার ডকুমেন্টটি কারেকশন করা সম্ভব সেটি করে রাখতে পারে। আর আমাদের দেশে কিন্তু প্রায় এরকম দেখা যায়, এটা যদিও এটা মেজর যে আপনার ম্যাটেরিয়াল ইনফরমেশন বলা যায় না, যে নাম, ডেট অফ বার্থ, এটা একটা বলা যায় যে আপনার সেকেন্ডারি ইনফরমেশন, যেমন প্যারেন্টস এর নাম। তো সেক্ষেত্রে স্টিল যদি সেরকম কোনো কিছু ডিসক্রিপেন্সি থেকেও থাকে, আমার মনে হয় না যে এটার জন্য ওনাকে ভিসার জন্য পেনালাইজ করবে। আর যেটা এক্সপ্লেনেশন, সেটা যদি থাকে, সেটা হচ্ছে বলে অ্যাফিডেভিট আকারে এক্সপ্লেনেশন দিতে পারে যে ওনার বাবার নাম ভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্পেল হয়েছে, সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করে থাকবে। তার সাথে যদি আমি একটু সম্পূরক প্রশ্ন করি, যে বার্থ সার্টিফিকেটে যেহেতু বার্থ প্লেস ডিফারেন্ট এবং পাসপোর্টে যদি ডিফারেন্ট, এটিতে কি সমস্যা হওয়ার কোনো আশঙ্কা আছে? না, ওনাকে দুটো ডকুমেন্টে কিন্তু অ্যাড করতে হবে। হয়তো যদি পাসপোর্ট যদি কারেকশন করতে না পারে, অবভিয়াসলি ওনাকে বার্থ সার্টিফিকেট কারেকশন করতে হবে, যেটা কিনা হয়তো ভুল হয়েছিল ওনাকে ঢাকা থেকে সেটা বরগুনা, অবশ্যই সেটা কিন্তু একই থাকা বাঞ্ছনীয়। বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট দুটার ইনফরমেশনই কারেক্ট থাকা উচিত। আশা করি আপনার উত্তরটি খুব সুন্দরভাবে পেয়েছেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ হাসান, আমি ব্রুকলিন থেকে বলতেছি। জি ভাইয়া। তো আমার দুইটা কোয়েশ্চেন ছিল। প্রথমটা হচ্ছে, আমার ওয়াইফ লাস্ট মান্থের 24 তারিখ ইন্টারভিউ ফেস করছে ঢাকাতে। আমি ইউএস সিটিজেন।
তো ওনার সবকিছু ঠিক ছিল, ওনাকে বলছে ওনার একটা ডকুমেন্ট মিসিং আছে, ওরা একটা পেপার দিচ্ছে ইমিগ্রেন্ট ভিসা কোয়েশ্চেনারি। তো এখানে ওনার বেসিক জাস্ট উনি 15 বছর ধরে কোথায় ছিল, ওনার ফোন নাম্বার, অ্যাড্রেস, ভাই বোন, এগুলো সম্পর্কে দিচ্ছে, এগুলো বলছে ইমেল করার জন্য। আমি ইমেল করছি, তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে এটা দেওয়ার পরে আর কয়দিন লাগতে পারে দেওয়ার। আর একটা কথা হচ্ছে আমার ওয়াইফের এই মাসের 14 তারিখ মেডিকেল ক্যান্সেল হয়ে যাবে, মানে মেডিকেল শেষ হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। তো 14 তারিখ পরে কি আমরা 15 তারিখ আবার নতুন মেডিকেল করব, নাকি ওরা বললে তখন আমরা করব? কি বলবেন অ্যাটর্নি মাহফুজুর রহমান? অনেক অনেক অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রেই এমবিসি এরকম ফার্দার ইনফরমেশন চেয়ে থাকে, ব্যক্তিগত যে ইনফরমেশন গুলো, এটা হয়তো বা এদের ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তারা এই ইনফরমেশন গুলো চেয়ে থাকে। এই ধরনের ইনফরমেশন পাওয়ার পরে এমবিসি সাধারণত মিনিমাম 60 ডেজ সময় নেয়, যেটা কিনা অনেক সময় এটাকে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর মধ্যে রেখে দেয়। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট ওনাকে 60 ডেজ অপেক্ষা করতে হবে এমবিসি থেকে রেসপন্স পাওয়ার জন্য। আর মেডিকেলের যে মেয়াদ সেটি যদি শেষ হয়ে যায়, অবভিয়াসলি যখন ফাইনাল যখন ভিসা ইস্যু করবে এমবিসি, তখন ওনাকে নোটিফাই করবে নতুন আপডেট মেডিকেল দেওয়ার জন্য। ফোনে এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম ফারজানা, আমি ম্যারিল্যান্ড থেকে বলতেছি। জি আপু, আমার প্রশ্ন হলো, আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, এখন আমার অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। তো অ্যাড্রেস চেঞ্জের যে ফর্মটা, এটা কি AR11? আরেকটা কোশ্চেন হলো, AR11-এ একটা লেখা থাকে যে হ্যাভ ইউ ফাইলড অ্যান ইমিগ্রেশন রিলেটেড অ্যাপ্লিকেশন অর পিটিশনার অ্যান্ড হ্যাভ নট yet received a decision notice card or document? তো ওটাকে আমাকে ইয়েস প্রেস করতে হবে নাকি কিভাবে এটা করবে, এটা একটু জানতে পারলে ভালো হতো। কি বলবেন? একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, আপনার অ্যাপ্লিকেশন গুলো কি অ্যাপ্রুভ হয়েছিল না এখনো পেন্ডিং আছে? তখন একটা লেটার পাইছিলাম 5 বছর আগে, মনে হয় অ্যাপ্রুভ করছে। না, এটা আপনাকে কারেক্টলি বলতে হবে। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাকে আরেকটা অ্যাডভাইস দিব, আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে অন্যভাবে আপনাকে দুইভাবে অ্যাড করতে হবে। তো দুটাই বলছি আপনাকে, আপনি ভালোভাবে চেক করে দেখেন। যদি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায়, ওই অ্যাপ্লিকেশনটি আর ইউএসসিএস এ নেই, ওই অ্যাপ্লিকেশনটি ন্যাশনাল ভিসা সেন্টারে চলে গিয়েছে। ওখানে আপনাকে ন্যাশনাল ভিসা সেন্টারের ওয়েবসাইটে এনভিসি আজকে গিয়ে আপনাকে আপডেট অ্যাড্রেসটি ওখানে দিতে হবে। আর যদি আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং থাকে ইউএসসিএস এ, তাহলে অবভিয়াসলি আপনাকে ইউএসসিএস এ যেটা আপনি সঠিক ফর্মটি ধরেছেন অনলাইনে AR11, সেখানে যাবেন। আর যদি অবভিয়াসলি সেখানে একটা কোশ্চেন আছে, সেম কোশ্চেন যে পেন্ডিং আছে কিনা, অবশ্যই ইয়েস দিবেন, পাশাপাশি রিসিপ্ট নাম্বার দিবেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি আর অ্যাড্রেসটি আপডেট হয়ে গিয়েছে। ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আর শেষে আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আবারও আইন অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আর যারা ফেসবুকে আনএমপ্লয়মেন্ট ট্যাক্স সংক্রান্ত প্রশ্ন করছেন, আপনাদের কথা দিচ্ছি আমাদের পরে টিবিএন অ্যানালিসিস কিংবা দ্য ভিউজ অনুষ্ঠানে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেগুলো উত্তর দিব যখন আমাদের সাথে বিশেষজ্ঞ ট্যাক্স সংক্রান্ত একজন থাকবেন। নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। ফোনে অনেকে অপেক্ষা করছেন, তবে ফেসবুক থেকে দুটি প্রশ্ন নিতে চাই। সুফিয়া চৌধুরী প্রশ্ন করেছেন, স্পাউস ভিসা কি এখন বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে কিনা, এ নিয়ে আপনার কাছে কি আপডেট আছে? স্পাউস ভিসা যেটা ইউএস সিটিজেনের স্পাউস ভিসা, অবভিয়াসলি তারা ভিসা পাওয়ার এখন স্কোপ আছে, কিন্তু আপনার কোভিড-19 এর কারণে
সব বাংলাদেশের ইউএস এমবেসির ভিসা কার্যক্রম স্থগিত আছে বলা যায়। বিষয় খুবই তারা লিমিটেড, আমার জানা মতে খুবই লিমিটেড এবং খুবই ইমার্জেন্সি কিছু কেসের ক্ষেত্রে তারা ভিসা প্রসেস শুরু করেছে। হয়তোবা যে কোভিড-19 এর সিচুয়েশন পার হলেই কিন্তু আমার মনে হয় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। শারমিন আক্তার প্রশ্ন করেছেন, গ্রিন কার্ড দিয়ে যদি 2 বছরের জন্য বাংলাদেশে যেতে চান তাহলে ফি দিতে হয় কত? সেটি রিএন্ট্রি পারমিটের জন্য আবেদন করতে হয়, সেটির ফি সম্ভবত $660 ফিঙ্গারপ্রিন্টের ফি সহ। আমাদের সাথে ফোনে আছেন কে এখন এই মুহূর্তে? কথা বলতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্যাম বলছি কুইন্স ভিলেজ থেকে। জি, প্রশ্নটি? জি, আমার প্রশ্নটি ছিল সিটিজেনশিপ সংক্রান্ত। আমি গত বছর ডিসেম্বরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমার প্রায়োরিটি ডেট ছিল জুলাই টু অগাস্ট। বাট এখন আমি যখন অনলাইনে ট্র্যাক করতেছি তো আমাকে শো করতেছে যে ইয়োর কেস ইজ টেকিং টু লং, but you don't have to do anything right now. তো আমি যে জানতে চাচ্ছিলাম ওরা কি কাজগুলি করছে নাকি আমি কি করতে পারি বা কতদিন লাগবে? কি বলবেন? না, যারা প্যান্ডামিকের আগেও আবেদন করেছিল এবং পরেও আবেদন করেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যারা ঠিক প্যান্ডামিকের আগে আবেদন করেছিল আমাদের অফিস থেকে যারা করেছিল বেশিরভাগ সবাই কিন্তু নতুন ভাবে আবার ইন্টারভিউ ডেট পেয়ে গিয়েছে। তো উনি যেহেতু ডিসেম্বরে করেছে, আমার মনে হয় ওনার এতদিনে ইন্টারভিউটা স্কেজুল করে যাওয়ার কথা। সেক্ষেত্রে উনি সরাসরি কাস্টমার সার্ভিসে কথা বলতে পারে কেসের আপডেটের জন্য। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম এবং আমার ওয়াইফ, আমরা ট্যুরিস্ট ভিসায় আসি। জি, ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা কোভিড-19 জন্য আটকা পড়ি। 1 মাস আগে আমরা ভিসার মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগে অনলাইনে ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করব। আমরা শুধু রিসিভ লেটারটা পাইছি। এখন বাংলাদেশে গেলে আসতে আবার কোনো অসুবিধা হবে কিনা কি বলবেন? এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই এই ধরনের একটা সমস্যা হয়ে গিয়েছিল। উনি যেটা করেছে সঠিক কাজই করেছে, ভিসা শেষ হওয়ার 1 মাস আগে এক্সটেনশনের আবেদন করেছে। ওই ধরনের আবেদনের ক্ষেত্রে দেখা যায় ওই অ্যাপ্লিকেশনটি অ্যাডজুডিকেট করতে অথবা ডিসিশন আসতেই দেখা যায় 5-6 মাস পেরিয়ে যায়। তখন কিন্তু দেখা যায় যে উনি যে 6 মাসের জন্য এক্সটেনশন আবেদন করেছিল সেটি পার হওয়ার পরেই অ্যাপ্রুভাল লেটার পেয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায়। আর এই ক্ষেত্রে যেটি নিয়ম সেটি হচ্ছে উনি যেটা আবেদন করেছে টেকনিক্যালি সেটাকে পেন্ডিং ধরা হয়, ওনার স্ট্যাটাস ওনাকে ওভার স্টে হিসেবে ধরা হবে না। ওনার যেটা 6 মাস পারমিশন ছিল সেটার পরেও ওনাকে যে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় এখনো পর্যন্ত ওনাকে লিগ্যাল ধরা হবে। আর ইন দি মিন টাইম যদি উনি এই দেশ ত্যাগ করে সেই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে পরবর্তীতে আসার ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। উনি যেটি করতে পারে ওনার অ্যাপ্লিকেশনটি যাওয়ার পরে ইউএসসিএসএ সেটি উইথড্র করার জন্য একটা রিকোয়েস্ট করতে পারে। পরবর্তীতে উনি যে আবেদন করেছিল সেই রিসিপ্ট নোটিশ প্লাস উইথড্র নোটিশ সেটি সাথে রেখে ট্রাভেল করতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। কারণ মহামারীর সময় অনেক কিছুই অস্বাভাবিক হয়েছে, সেটি মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সব কিছুই। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, এই মুহূর্তে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে হোসেন বলছি। জি ভাইয়া। ওকে, আমার একটা কোশ্চেন ছিল। আমার আম্মা গ্রিন কার্ডধারী, উনি বাংলাদেশে গেছিল আপনার, তারপর এর ভিতরে ওনার পাও ভাঙার কারণে আমি 6 মাসের ভিতরে আনতে পারিনি। এরপরে করোনা প্যান্ডেমিকের কারণে ওনাকে আর আনা হয়নি, এর ভিতরে 14 মাস হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? কি বলবেন? এটা যেটা বেসিক যে রুল, আপনি যদি গ্রিন কার্ডধারী হন এবং দেশের আমেরিকার বাইরে যদি 12 মাসের বেশি উইদাউট পারমিশনে থাকা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু গ্রিন কার্ডটি রিভোক হয়ে যায়, যদিও গ্রিন কার্ডের মেয়াদ 10 বছর থাকে। তো সেই ক্ষেত্রে যেটা করণীয়
এমবিসির সাথে যোগাযোগ করতে হবে। সেটি হচ্ছে সংক্ষেপে SB1 ভিসা বলা হয়। নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম কমপ্লিট করে এবং কেন আসতে পারেনি সেটি ইমার্জেন্সি ব্যাখ্যা করে নির্দিষ্ট ফি দিয়ে এমবিসিতে আবেদন করলে তারা নতুন ভাবে স্ট্যাম্পিং করে দিতে পারবে। সানি চৌধুরী প্রশ্ন করেছেন ফেসবুকে, প্রায়োরিটি ডেট যে শব্দটি থাকে সেটির মানে কি, মানে যে ডেটটি থাকে? খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে। সেটা হচ্ছে আমরা বলে থাকি, আমরা যখন দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি প্রায়োরিটি ডেট শব্দটি ইউজ করে থাকি। আমাদের ইউএস এর যে ইমিগ্রেশন সিস্টেম, সেখানে প্রতি বছর আপনার দেখা যায় প্রায় 1 মিলিয়নের মতো ভিসা ইস্যু করে থাকে, ইমিগ্রেন্ট ভিসা সেখানে। আর ওটার মধ্যে 50% প্রায় আপনার 4,50,000 সেটি হচ্ছে আপনার ফ্যামিলি বেসড ইমিগ্রেন্ট। ফ্যামিলি বেসড এটা এই জন্য বললাম, পাশাপাশি এটার অল্টারনেট সাইড হচ্ছে ইমিডিয়েট রিলেটিভস। ইমিডিয়েট রিলেটিভস হচ্ছে আপনার ইউএস সিটিজেনের স্পাউস এবং তাদের চিলড্রেন এবং প্যারেন্টস। তাদের ক্ষেত্রে কোনো প্রায়োরিটি ডেট নেই। যখনই আপনি আবেদন করবেন, ভিসা প্রসেস হতে যা সময় লাগবে ওই সময়টি পার হয়ে সাথে সাথে এদেশে ইমিগ্রেন্ট হতে পারবে ওই ক্যাটাগরিতে। শুধুমাত্র আপনার বলা যায় ইউএস সিটিজেনের স্পাউস, আন্ডার 21 চাইল্ড এবং হচ্ছে প্যারেন্টস। এই 3টা ক্যাটাগরি হচ্ছে ইমিডিয়েটলি তাদের কোনো প্রায়োরিটি ডেট নাই। আর বাকি যেই ক্যাটাগরিগুলি আছে, ইউএস সিটিজেনের রিলেটিভস, ফর এক্সাম্পল ওভার 21 চাইল্ড, ম্যারিড চাইল্ড এবং ব্রাদার সিস্টার, পাশাপাশি গ্রিন কার্ডধারীর স্পাউস, আপনার আন্ডার 21 চাইল্ড এবং ওভার 21 আনম্যারিড চাইল্ড, তারা হচ্ছে ফ্যামিলি মেম্বার। তাদের ক্ষেত্রে প্রায়োরিটি ডেট ধরা হয়। তাদের আমি যে সংখ্যাটা বললাম ওইসব ক্যাটাগরিতে, পাশাপাশি হচ্ছে আরো কিছু আপনার এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরি, ওইসব ক্যাটাগরিতে একটা নির্দিষ্ট সংখ্যা ভিসা ইস্যু করে থাকে। প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু আপনার প্রতি বছর ওরা একটা সারা বিশ্ব থেকে একটা নির্দিষ্ট ক্যাটাগরির নির্দিষ্ট সংখ্যক ভিসা ইস্যু করে থাকে। ফর এক্সাম্পল, ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সারা বিশ্ব থেকে কোনোভাবেই 65,000 এর উপরে ভিসা ইস্যু করবে না কোনোভাবেই, এবং কোনো কান্ট্রি থেকে তারা আপনার সেটা 7% এর বেশি তারা ভিসা ইস্যু করবে না। দ্যাট মিনস হচ্ছে একটা কান্ট্রি থেকে আপনার যতই অ্যাপ্লিকেন্ট থাকুক 3,500 থেকে 4,000 বেশি কোনোভাবেই ব্রাদার সিস্টার ক্যাটাগরিতে এদেশে আসতে পারবে না। তো যার ফলে আপনি যখন এরকম হিউজ অ্যাপ্লিকেশন থাকবে, ওদের একটা প্রতি মাসেই কিন্তু ওরা প্রায়োরিটি ডেট নির্ধারণ করা হয়, যে ওদের যে কাট অফ লাইন, যারা এই বিগত বছরগুলোতে আবেদন করেছে, আবেদন করার পরে যে অনেক অ্যাপ্লিকেশন জমে গিয়েছে, ওরা যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা প্রথম থেকে আবেদন করেছিল সেই হিসাবে কিন্তু সিরিয়াল মেনটেন করে তারা ভিসা ইস্যু করে থাকে। তো আপনি যখন আবেদন করবেন তখনই সাথে সাথেই কিন্তু একটা ডেট দিয়ে দেওয়া হয় যে এই ডেটটি হচ্ছে প্রাইভেট। দ্যাট মিনস হচ্ছে বিগত অ্যাপ্লিকেশন গুলো সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু ওই আপনার অ্যাপ্লিকেশনটি তারা অ্যাডজুডিকেট করবে, সেটি হচ্ছে প্রায়োরিটি ডেট। বাহ, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। যিনি প্রশ্ন করেছিলেন সানি চৌধুরী, আপনি হয়তো খুব সুন্দর করে ব্যাখ্যাটি পেয়েছেন। ফোনে কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? কে আছেন? কথা বলতে হবে, কে আছেন আমাদের সাথে? আমরা পরের প্রশ্নটিতে চলে যাই, কারণ তিনি কথা বলছেন না। সেই সাথে ফেসবুকে অনেকেই প্রশ্ন করছেন যে বার্থ সার্টিফিকেটে যে প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা একবার দিয়েছিলাম, যে নামের প্রবলেম থাকলে প্রবলেম হয় কিনা। নামের প্রবলেম অবভিয়াসলি, যদি কারো নাম যদি কোনো প্রবলেম থাকে সেটা সংশোধন করার অবশ্যই সুযোগ থাকে। বাংলাদেশ যে দেশেরই বার্থ সার্টিফিকেট হোক সেটি এনে সংশোধন করতে পারে। প্যারেন্টস এর নাম যদি ডিসক্রিপেন্সি থাকে সেটিও কারেকশন করতে পারে। ওইটাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তারা অ্যাফিডেভিট সাবমিট করতে পারে যে ওই নামটি তারা ভিন্ন জায়গায় ভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, আপনার ল্যাঙ্গুয়েজের কারণে হোক অন্য যে কোনো কারণে হোক, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। আর আরিফিনী এই সংক্রান্ত একটি সম্পূরক প্রশ্ন করেছেন যে তার মায়ের বাবার নামের আগে লেট শব্দটি আছে, যেটি আমরা সাধারণত মরহুমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে প্রবলেম হবে কিনা? এই ক্ষেত্রে আসলে দেখা যায় যে যখনই এইসব দেশে সাধারণত যখন কারোর নাম আপনার অফিসিয়ালি এটা যখন এন্ট্রি করা হয়, তারা কিন্তু
অন্য কিছু দেখে না, নেম অলওয়েজ নেম, এটা যেটা কিনা দেখা যায় যারা মৃত হয় লেট, হ্যাঁ এটা কিন্তু অবভিয়াসলি একটা প্রবলেম দেখা যায়। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অফিসিয়ালি লেটই চলে আসে, অরিজিনাল যে নাম লেট মোহাম্মদ যেটা আসে সেটি আর থাকে না, দেখা যায় ফার্স্ট নেমই লেট হয়ে যায়। এটা কিন্তু সত্য কথা। পাশাপাশি দেখা যায় অনেক ক্ষেত্রে মহিলাদের নামের ক্ষেত্রে দেখা যায় মোসাম্মদ MST, সো সেটি চলে আসে। তো এইভাবে কিন্তু দেখা যায় বাংলাদেশের যে কালচারাল কারণে যেটা মৃত ব্যক্তির সাথে মৃত হয় এবং সেটা ইংলিশে ট্রান্সলেশনে লেট হয়ে যায়, সেটি কিন্তু আসলে একটা প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন দেখা যায়। আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ হক, গ্রিন কার্ডধারী কোনো মা যদি তার 21 বছরের কম সন্তানের জন্য আবেদন করে, অক্টোবর 2019-এ কেস অ্যাপ্রুভ হলে স্পন্সর সহ ফি দেওয়ার পর আর মানে কতদিন লাগে? এরপরে কেন রেসপন্স আসছে না তিনি জানতে চাচ্ছেন। যদি 21, উনি বলেছে 21-এর উপরে সন্তান, তাই তো? 21-এর নিচে না 21-এর উপরে? 21-এর নিচে। 21-এর নিচে। তো 21-এর নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটি হচ্ছে আপনার আন্ডার 21 চাইল্ড, সেক্ষেত্রে কোনো এখন এই মুহূর্তে কোনো ব্যাকলগ নেই, যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম, প্রায়োরিটি ইজ কারেন্ট বলা যায়। তো এখন যদি উনি সমস্ত কাগজপত্র জমা দিয়ে থাকে, প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকে, যখনই প্রেসিডেন্টের নির্বাহী আদেশ উঠে যাবে সাথে সাথে কিন্তু ইন্টারভিউর জন্য স্কেডিউল হবে। মুস্তফা কামাল মামুন একটু অন্যরকম প্রশ্ন করেছেন। তিনি 2015 সালে অ্যাসাইলাম কেস করেছেন, এরপর তার দুটো বেবি এখানে বর্ন হয়েছে, কিন্তু তিনি এই ইনফরমেশনটি আপডেট করেননি। কোনো সমস্যা হবে কিনা? এটি সাধারণত আপডেট করে দেওয়াই বাঞ্ছনীয়। যদি সেটি না করে থাকে এখন, সেটি ইন্টারভিউ যখন উনি পাবে সেটার 14 ডেজ আগে কিন্তু ইচ্ছা করলে আপডেট করতে পারেন। আমাদের সাথে ফোনে কে আছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিপা চৌধুরী নিউ থেকে বলছি। জি, আমার একটা ইমিগ্রেশন ব্যাপারে আলাপ করতে চাই অ্যাটর্নি সাহেবের সাথে। জি, প্রশ্নটি করুন। আমি আমার ভাইদের জন্য 2012 সালে অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বর মাসে। আমি রিসিভ লেটার পাইছি 2013 জানুয়ারিতে। বা এখন পর্যন্ত আমি আর কোনো অ্যাপ্রুভেল বা কোনো চিঠি পাইনি। তো লাস্ট ইয়ার 2019-এর নভেম্বরে আমি ফোন দিয়েছিলাম USCIS এ। তো তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি এখনো তো অ্যাপ্রুভেল পাই নাই, আমার আর কতদিন লাগবে অ্যাপ্রুভেল পেতে। তো তারা বললো যে আরো 3 বছর। তো এখন আমি অ্যাটর্নি সাহেবকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আসলে কি 10 বছর লাগে বা আমাকে কি আর কিছু করতে হবে কিনা, এইটাই। কি বলবেন? এটি ডিপেন্ড করে কোন সার্ভিস সেন্টারটি ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাডজুডিকেট করছে, যেটা ভার্মন্ট সেন্টার, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস, এইসব সেন্টারগুলোতে ভাই বোনের অ্যাপ্লিকেশন গুলো অ্যাডজুডিকেট করে থাকে। প্রায় সবগুলো সার্ভিস সেন্টারে কিন্তু 8 থেকে 10 বছর সময় লাগছে। ইদানিংকালে যারা 12 থেকে 13 সালে আবেদন করেছিল সবাই কিন্তু রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স পাচ্ছে, RFE পাচ্ছে। তো উনি যেহেতু 2012 সালে আবেদন করেছিল, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনার অ্যাপ্লিকেশনটি এখনই অ্যাডজুডিকেট করার সময় হয়ে গিয়েছে। তাহলে তারপরে উনি USCIS কাস্টমার সার্ভিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, আর একটি প্রশ্ন নিব। আচ্ছা, দুটো প্রশ্ন নিতে হবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফিরোজ আহমেদ খান বলছি। জি ফিরোজ ভাই, প্রশ্ন ঠিক করে ফেলুন। আমি ব্রাঞ্চ থেকে বলছি। আমার দুটি কোশ্চেন। আমি 2005 সালে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি। গত জানুয়ারিতে আমার রিভিউ কমপ্লিট হয়েছে, এখন ইন্টারভিউ ডেট পাইনি। আর আরেকটা কোশ্চেন, আমার ভাই মারা গেছে, এখন তার ফ্যামিলিকে আসতে পারবে কিনা? কি বলবেন অ্যাটর্নি মাহফুজুর রহমান? এটা যেটা ওনার ভাই বোনের অ্যাপ্লিকেশন, অবভিয়াসলি সেটা প্রেসিডেন্টের নির্বাহী আদেশের উপর ডিপেন্ড করছে, যেটি কিনা এখন ডিসেম্বর 31, 2020 পর্যন্ত ভিসা স্থগিত আছে। যদিও কনসুলেট অফিসগুলো বন্ধ, তারা কোনো ভিসা ইস্যু করছে না, তারপরেও যদি কনসুলেট অফিস খোলাও থাকে, নির্বাহী আদেশ ওনার ভাইয়ের ভিসার ক্ষেত্রে ইফেক্ট হবে ডিসেম্বর 2020 পর্যন্ত।
যেহেতু উনি সমস্ত রিভিউ কমপ্লিট হয়ে গিয়েছে, যখনই নির্বাহী আদেশ উঠে যাবে তখনই কিন্তু ভিসা স্কেডিউল হওয়া শুরু হবে ওনার। আর যখনই কোনো আবেদনের ক্ষেত্রে পিটিশনার অথবা বেনিফিশিয়ারি মারা যায়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি অটোমেটিক রিভোকেশন ধরা হয়। তো রিভোক হওয়ার আগে আগে কিন্তু ইউএসসিএস একটি সুযোগ দিয়ে থাকে, সেটাকে হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করার একটা সুযোগ দিয়ে থাকে, যেন অ্যাপ্লিকেশনটি রিইনস্টেট করা যায় হার্ডশিট দেখিয়ে। তো সেটি করতে পারে, সেটি ডিসকাশন, সেটি হয়তো বা অ্যাপ্রুভ করলেও করতে পারে সেক্ষেত্রে। আরেকজন আছেন এই মুহূর্তে আমাদের সাথে, কে আছেন? হ্যালো, নামটি বলে প্রশ্ন করতে হবে। আরিফুল ইসলাম, জামাইকা থেকে প্রশ্ন করতেছি। জি, আমার প্রশ্নটা হলো, আমি 2018 সালের সেপ্টেম্বর মাসে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করি, তখন আমি গ্রিন কার্ড ছিলাম। 2019 সালের জুলাই মাসে আমি সিটিজেন হয়েছি, তখন আমি আমার স্ট্যাটাস চেঞ্জ করে দিয়েছি। 2020 সালের জানুয়ারি মাসে 8 তারিখে অল পেপার মানে স্পন্সর সব ধরনের কাগজ অ্যাপ্রুভ হয়েছে। তো এখন আমি কি করতে পারি? মানে আমার কি ওয়েট করব, না আমার কোনো কিছু করণীয় আছে? আচ্ছা, অ্যাটর্নি মাহফুজুর রহমান কি বলবেন? উনি যেহেতু ইউএস সিটিজেন হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে অবভিয়াসলি ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরিতে পড়ে গিয়েছে। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ওনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ইফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার মনে হয় যখন এমবিসি যখনই তাদের কার্যক্রম শুরু করবে, তখনই হয়তো বা উনি ইন্টারভিউ ডেট পাবে। আমরা একদম যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, সবশেষ উপসংহারে কি বলবেন অ্যাটর্নি মাহফুজুর রহমান? অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে। রাইট, যেটা একটা আমরা যেটা আজকে যেটা নিউজ শুনলাম যে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিরুদ্ধে যেটা কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্ট থেকে ডিবি ভিসার ক্ষেত্রে ইনজাংশন এসেছে, পাশাপাশি যেটা অন্যান্য ক্যাটাগরি যেমন ফ্যামিলি স্পন্সর ভিসাগুলো যেভাবে স্থগিত করেছে কোভিড-19 এর দোহাই দিয়ে, আমার কাছে মনে হয় সেই জিনিসটি এমপ্লয়মেন্টের বিষয় থেকে বেশি যেটা হার্ট হচ্ছে, যেটা ফ্যামিলি রিইউনিফিকেশনের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু প্রেসিডেন্টের কিন্তু একটা নজরে থাকা দরকার ছিল, যে এখানে যে দুইটা যদি ব্যালেন্সিং করতে চায়, আমার কাছে মনে হয় যে ফ্যামিলি রিইউনিফিকেশনটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই বিষয়টি হয়তো বা ফিউচারে আদালতের নির্দেশনা আসতে পারে, যাতে করে ইমিগ্রেন্টরা তাদের ফ্যামিলি রিইউনিফাই করতে পারে দেশে। আমরাও সেটি চাই, কারণ ফ্যামিলির যে একত্রীকরণ, সবাই একসাথে থাকা, এটিও কিন্তু আমাদের সংস্কৃতির অন্যতম আমি বলবো অংশ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আর প্রতিশ্রুতি দিচ্ছি, আনএমপ্লয়মেন্ট নিয়ে যাদের অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের পরবর্তীতে যখন একজন সিপিএ কিংবা এনরোল এজেন্ট থাকবেন। সবশেষ একটি কথাই বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com।